বাংলাদেশের ইনকলাব মঞ্চের নেতা এবং ছাত্র আন্দোলনের নেতা উসমান হাদি তিনি মারা গেছেন। সিঙ্গাপুরে হসপিটালে ভর্তি ছিলেন এবং মারা যাওয়ার পরে যে মুহূর্তে খবরটা আসে তারপর থেকেই কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল হয়ে গেছে। দেখুন, 11ই ডিসেম্বর বাংলাদেশে নির্বাচন ঠিক করা হয় যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং 12 তারিখ থেকেই কিন্তু প্রচারে বেরোনো শুরু হয়ে যায় এবং 12 তারিখে এই উসমান হাদি রাস্তায় বেরিয়েছিলেন প্রচারে। সেই সময় দুজন আততায়ী আসে এবং তাকে গুলি করে হত্যা করে এবং তারপরে তিনি সিঙ্গাপুরে ভর্তি ছিলেন এবং কালকে খবর আসে যে তিনি মারা গেছেন এবং তারপর থেকেই সেখানে এক ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে গেছে। এমনকি সংবাদপত্রের অফিস প্রথম আলো এবং ডেইলি স্টার সেখানে যারা অফিসের ভেতরে ছিলেন তাদেরকে বাইরে থেকে আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। শেষ অবধি এসে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করেছে। এরপরে হ্যাকেল চলছে এবং সেখানে হিন্দুদেরকে ধরে মারা হচ্ছে, তার সাথে সাথে আওয়ামী লীগের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকেও মারা হচ্ছে। দেখুন, আওয়ামী লীগ নিয়ে আমি কোনো কথাবার্তা বলবো না, তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের একটা পার্টি এবং সেটা তাদের ইন্টারনাল ম্যাটার। কিন্তু আমি কথা বলতে বসেছি এই কারণে যে এদের বক্তব্য, মানে যারা এই আন্দোলনটা তৈরি করছে বা প্রতিবাদ করছে তাদের বক্তব্য হচ্ছে যে এর পেছনে ভারত আছে। যদিও আন্দোলনটাকে যদি পুরোপুরি ফলো করা যায়, লাস্ট মানে কাল থেকে আজকে এখন অবধি যে চলছে তাতে দেখা যাচ্ছে যে সেখানে আগুন ধরানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে এবং অদ্ভুতভাবে আর একটা জিনিস যেটা নজরে আসছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন অফিস থেকে আর কি সেখান থেকে সিপিইউ, কম্পিউটার এগুলোকে তুলে নিয়ে তারা চলে যাচ্ছে, মানে বেসিক্যালি চুরি করছে। এখন প্রতিবাদ বা আন্দোলনের সঙ্গে চুরির কি যোগাযোগ সেটা ঠিক, কিন্তু আমরা অন্তত ভারতীয়রা ব্যাপারটাকে বুঝতে পারবো না। তার কারণ আমরা প্রতিবাদ বা আন্দোলনকে একটু অন্য চোখে দেখি। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ যেহেতু ইসলামিক স্টেট করার দিকে এগিয়ে চলেছে এবং মোটামুটিভাবে পাকিস্তানকে ফলো করছে, ফলে তারা যে চুরি করতে চাইছে সেটা বোঝা যাবে। এইবারে উসমান হাদি ভীষণভাবে যে পপুলার, সেই কারণে যে গ্রেটার বাংলাদেশ এবং গ্রেটার পাকিস্তানের স্বপ্ন এই মানুষটি দেখেছিলেন এবং যে ভারত থেকে আর কি কেটে ভাগ হয়ে সেটা বাংলাদেশ বড় হয়ে যাবে, পাকিস্তান বড় হয়ে যাবে, মানে মোটামুটিভাবে কিন্তু ঠিক যদি আপনি স্বাধীনতার পর থেকে পাকিস্তানের পলিসি দেখেন, বাংলাদেশে এখন কিন্তু ঠিক সেই পলিসি চলছে যে ভারত হচ্ছে শত্রু, হিন্দুরা হচ্ছে শত্রু এবং সেই মতোই কিন্তু বাংলাদেশের মোটামুটি একটা গোষ্ঠী এগিয়ে চলেছে। পাকিস্তানের মানুষকেও কিন্তু এই জিনিসটাই বেচা হয়েছিল যে ভারতই শত্রু, এখন পাকিস্তানের মানুষ 250 টাকা কেজি আটা কেনে। বাংলাদেশের মানুষ আগামী দিনে কত টাকা কেজি আটা কিনবে সেটা আগামী দিনে ঠিক করা হবে, এখন অবধি পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে না। এইবারে ব্যাপার হচ্ছে যে ভারতীয় হাই কমিশনের গিয়ে সেখানে গিয়ে তাদের ইট মারা হচ্ছে, তাদেরকে হ্যাকেল করার চেষ্টা করা হচ্ছে, সিকিউরিটি নিয়ে সেখানে একটা সমস্যা তৈরি হয়েছে। ভারত এই নিয়ে ভীষণভাবেই চিন্তিত। ভারতের কিন্তু এখানে অনেক কিছু করার আছে, ভারত কেন চুপ করে রয়েছে এটাও কিন্তু একটা প্রশ্ন, নিশ্চয়ই কিছু করবে বলে মনে হয়। কিন্তু যে কারণে ভিডিওটা বানানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই যে উসমান হাদি একে মারল কে। দেখুন, যেটা ওরা বলছে যে আওয়ামী লীগ মেরেছে, সেই জন্য আওয়ামী লীগকে ওরা শেষ করতে চাইছে বা আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা করছে। এবারে আওয়ামী লীগ তো ওখানে নিষিদ্ধ, তা আগামী দিনে তো নির্বাচনে আসতেই পারবে না, তা নির্বাচনে লড়তে পারবে না অন্তত এই মুহূর্তে যা সিচুয়েশান। তাহলে আওয়ামী লীগের কাউকে মেরে লাভটা কী হবে, এটা কিন্তু একটা প্রশ্ন। এইবার আছে যে ভারতের কথায়, দেখুন উসমান হাদি কতটা পপুলার সেই নিয়ে কিন্তু ভীষণ সন্দেহ আছে, কারণ ইনকলাব মঞ্চ ঢাকায় মাত্র 8টা সিটে প্রার্থী দিয়েছে। এখন 8টা সিটে যে দলটা প্রার্থী দিচ্ছে সেই দলের নেতা বাংলাদেশে কতটা পপুলার সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে বাংলাদেশের মানুষ কি আদৌ পপুলার, নাকি এই মানুষটাকে পপুলার করছে একদিকে আমেরিকা, চায়না এবং পাকিস্তান। এরা তিনজন মিলে আসলে বাংলাদেশে খেলাটা করছে। এই কিছু কিছু জনকে পপুলার করার চেষ্টা করা হচ্ছে। কেউ বলছে যে কলকাতাকে 7 দিনে দখল করে নেওয়া হবে, কেউ বলছে গ্রেটার বাংলাদেশ, কেউ বলছে গ্রেটার পাকিস্তান। ফলে পশ্চিম দুনিয়া, আমেরিকা এরা কিন্তু চাইছে যে এই ধরনের মানুষগুলোকে পপুলার করতে। এবার বাংলাদেশে আদৌ এই লোকটা কতটা পপুলার সেটা কিন্তু বাংলাদেশের মানুষই বলতে পারবে। এইবারে আসি যে যেটা অন্তত আমার মনে হচ্ছে যে উসমান হাদি কিন্তু অত পপুলার নয় যে যেখানে ভারতকে এন্ট্রি নিতে হবে উসমান হাদিকে মারার জন্য। তাহলে আপাত দৃষ্টিতে যদি আওয়ামী লীগ এবং ভারতকে সাইড করে দেওয়া যায় যুক্তির দিক থেকে, তাহলে কে মারতে পারে?
দেখুন, যদি খেয়াল করে দেখেন যে 5ই আগস্ট শেখ হাসিনা এখানে চলে আসার পর সেখানে যে সিংহাসন উল্টে গেল, তারপরে মোহাম্মদ ইউনূস জবে থেকে এসছিলেন, সংস্কারের নাম করে প্রথম সংস্কারটা কিন্তু করা হয়েছিল, জেল থেকে জঙ্গিদেরকে বার করে দেওয়া হয়েছিল। এইবারে এই জঙ্গিদের বার করে দেওয়ার পরেই কিন্তু এটা বোঝা যায় যে আসলে মোহাম্মদ ইউনূস ঠিক কী করতে চাইছেন। এরপরে যখন আলটিমেট বাংলাদেশের মানুষের চাপে নির্বাচন করতে মোহাম্মদ ইউনূস বাধ্য হলেন, নির্বাচন ঘোষণা করতে যে বাংলাদেশে নির্বাচনটা হবে, এদের টার্গেট ছিল হচ্ছে যে এটাকে ইসলামিক স্টেট বানানো। কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা বেসিক জায়গায় তফাৎ হচ্ছে যে পাকিস্তানের মানুষ গণতন্ত্রকে কোনোদিন উপভোগই করেনি, কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে উপভোগ করেছে। যেটা শেখ হাসিনার বিরুদ্ধে বা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে লাস্টে যে ইলেকশনটা হয়েছিল সেখানে শেখ হাসিনা মানুষকে ভোট দিতে দেয়নি, এটাই তো মেন বক্তব্য ছিল, যে কারণেই ছাত্র আন্দোলন এবং সেখান থেকে একটা সংরক্ষণের নীতি, সেটা বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার। কিন্তু এই যে জবে থেকে আর কি আলটিমেট মোহাম্মদ ইউনূস বাধ্য হলেন নির্বাচন ঘোষণা করতে, তারপরে সেখানে কি হলো, এনসিপি তৈরি হলো, ন্যাশনাল সিটিজেন পার্টি। এইবারে এই যে পার্টি তৈরি হলো, এই পার্টির মোটামুটিভাবে বাংলাদেশে গ্রহণযোগ্যতা 10 to 15% মানুষের কাছে। এবারে 10 to 15% মানুষের সমর্থন নিয়ে নিশ্চয়ই খুব গ্রহণযোগ্যতা নিয়ে যে সেই দল আগামী দিনে সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা নেবে, এটা ভাবাটা বোধহয় একটু বেশি ভাবা হয়ে যায়। তার কারণ বিএনপি মানে আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু সবচেয়ে বড় পার্টি বাংলাদেশে বিএনপি। সেই বিএনপি কিন্তু বলেছে যে তারা সেকুলার বাংলাদেশি গড়তে চাইছে, তাদের ভাবনা কিন্তু সেকুলারিজমের দিকে যাওয়াই। এইবারে তার মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ মানে বেশিরভাগ অংশের মানুষ তারা কিন্তু সেকুলারিজমকেই গ্রহণ করতে চায়, কিন্তু কিছু এই তারা জঙ্গি মনোভাবাপন্ন 10 to 15% যে সমর্থন আছে, এরাই কিন্তু একটা ইসলামিক স্টেট বানাবার দিকে এগোতে চেয়েছিল, কিন্তু যেহেতু নির্বাচনটা হয়ে যাচ্ছে সেইখানে একটা বাধাপ্রাপ্ত হয়েছে। এইবারে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে এই যে বিভিন্ন রকম ছোট ছোট দল তৈরি হয়ে গেছে, এনসিপি, ইনকলাব মঞ্চ, আরও কত মঞ্চ, এখানে দেখা যাবে যে এরা সবাই মিলে যে সিটটা জিতবে তার থেকে এদের নেতার সংখ্যা বেশি হয়ে গেছে। এইবারে এত নেতা হয়ে গেছে অথচ সিট কম পড়ে যাবে, সেইখানে নেতা তো কমাতে হবে। কারণ নেতা যদি না কমানো হয় তাহলে যদি সরকার গঠনের ক্ষেত্রে বিএনপির এদেরকে দরকার পড়ো যদি ধরে নেওয়া যায় যে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে এদের যদি একটা মোটামুটি ভাবে যদি 2-4 জন অন্তত মন্ত্রিত্ব বা এই ধরনের কিছু সরকারি জায়গায় স্থান পেতে হয়, তাহলে নেতা তো কমাতে হবে, কারণ প্রচুর নেতা হয়ে গেছে। এইবার এদের মধ্যে মানে নেতা কমাবার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ফলে এই যে ঘটনাটা, এই যে উসমান হাদির মৃত্যু, সেইটা কিন্তু এটা অন্য কেউ করেনি বলে মনে হচ্ছে। এটা কিন্তু এরা যারা নেতারা তৈরি হয়ে গেছে, এদের একটা স্বপ্ন রয়েছে যে একটা জায়গায় গিয়ে সরকার চালাবে, ইসলামিক স্টেট বানাবে, সেখান থেকে মানুষের কোনো রকম ভূমিকা থাকবে না, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে না, কিছু মানুষ তারা ঠিক করে দেবে যে কি চলবে, কি হবে, মানুষ কি খাবে, কি পড়বে। এই যে এদের একটা চিন্তাধারা ছিল, সেখান থেকে এরা বাধাপ্রাপ্ত হয়েছে। বাধাপ্রাপ্ত হওয়ার পরে এরা বুঝে গেছে এখন যে এদের আগামী দিনে যে বাংলাদেশে নির্বাচন হবে এবং যে সরকার গঠন হবে মানুষের দ্বারা, মানুষের ভোটে নির্বাচিত হবে, সেখানে এদের খুব একটা ভূমিকা থাকবে না। তাই এরা এখন নিজেরাই কিন্তু নেতা কমাবার দিকে মন দিয়েছে বলেই আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা জানাবেন। ফলে এইখানে ভারতকে অহেতুক দোষ দিয়ে বেকার সময় নষ্ট করে বোধহয় এদের কিছু লাভ হবে না। বাংলাদেশের মানুষ নিশ্চয়ই চাইবে যে পাকিস্তানের মতো আগামী দিনে যেন বাংলাদেশকেও 200-250 টাকা কেজি আটানা কিনতে হয়। যদি সেটা কিনতে না হয়, যদি বাংলাদেশের মানুষ চায় যে একটা শিক্ষা সংস্কৃতির বাতাবরণ থাকুক, কোনো জঙ্গি সংগঠন তারা ইসলামিক মানে ধ্বজা উড়িয়ে নিজেদের করায়ত্ত করবে মানুষের স্বাধীনতাকে, সেটাকে যদি আটকাতে হয় তাহলে এদেরকে কিন্তু আটকানো ভীষণভাবে জরুরি। এখানে বাংলাদেশের মানুষকেই কিন্তু ঠিক করতে হবে যে তারা কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করবে। ভারতকে অহেতুক দোষ দিয়ে খুব একটা লাভের লাভ হবে না।